21শে বৈশাখ কৃত্তিকার জন্মদিন, কিন্তু ওর মনে এতটুকু আনন্দ নেই। সেদিন মা কত কিছু রান্না করবে, ঠাকুরকে পঞ্চব্যঞ্জন ভোগ দেবে, অথচ নিজে কিচ্ছুটি দাঁতে কাটবে না। সারা দিন উপসী থাকবে মেয়ের কল্যাণের জন্য। সবাই পাত পেড়ে মাংস, পোলাও, দই, মিষ্টি, পরমান্ন খাবে, আর মা হাসি মুখে পরিবেশন করবে। দাদাই, ঠামি, কাকাই, কাকি, পিসে, পিসি কত উপহার দেবে। মা সেগুলো দেখবে আর বলবে, দেখ তোকে সবাই কত ভালোবাসেন, এই ভালোবাসার মর্যাদা রাখিস, নিজে প্রতিষ্ঠিত হয়ে প্রমাণ করিস মেয়েরাও কিছু করতে পারে, ওরাও মানুষ, পুরুষের সমতুল্য। মায়ের স্বপ্ন আশা কৃত্তিকা পূরণ করেছে। এখন সে সফল স্কুল শিক্ষিকা। খুব ছোটবেলা থেকে কৃত্তিকার মনের মধ্যে জমিয়ে রাখা একটা ক্ষোভ আজ খুব তীব্র হয়েছে। শাস্ত্রমতে রায়বংশের মেয়েদের অন্নপ্রাশন করতে নেই, তাই কৃত্তিকার অন্নপ্রাশন হয়নি। একমাত্র সন্তানের জন্য মা, দাদাই এবং কুলপুরোহিতের অনুমতি নিয়ে প্রতি বছর এই জন্মদিন পালন করা হয়। তার জন্য মাকে উপবাসী থেকে প্রায়শ্চিত্ত করতে হয়। ঠামিও এর জন্য ঠারে ঠোরে অনেক কটুকথা মাকে শোনায়, যদি বংশের অকল্যাণ হয় সেই ভয়ে। আজ কৃত্তিকার জন্মদিন। 12টার পর আশীর্বাদ সেরে মধ্যাহ্ন ভোজন পর্ব। এরই মধ্যে কৃত্তিকা ঘোষণা করেছে যে মা উপসী থাকলে সেও উপোস করবে, আর কখনো তার জন্মদিন পালন করবে না, কারণ তার বড় হওয়ার পেছনে মায়ের অবদানটাই সবচেয়ে বেশি। এরপর রায়বাড়ির পরিস্থিতি সহজেই অনুমেয়। দুপুর গড়িয়ে বিকেল, সকলেই উপবাসী। দাদাইয়ের সাথে কৃত্তিকার বাকবিতণ্ডা যুক্তিতর্কের অবসানে দাদাই বলল, মেয়ে তো খারাপ কিছু বলেনি বাবা, এইসব নিয়মের বেড়াজাল থেকে বেরিয়ে এসে উদার মনে সব কিছু দেখো। আশুতোষ রায় নিজের মনের ভেতর এতক্ষণ অনেক যুদ্ধ করেছেন, শেষে কৃত্তিকার ইচ্ছাকেই সম্মতি দিলেন। বাড়িতে আনন্দের বন্যা বয়ে গেল। মা মেয়ের মুখে পরমান্ন তুলে দিলেন, আর কৃত্তিকাও এতদিনে প্রথা ভেঙে 1 চামচ পরমান্ন মায়ের মুখে তুলে দিল। মায়ের চোখে নীরবে মণিমুক্ত চিকচিক করছে। জীবন, জীবিকা কিংবা পেশাগত দিক দিয়ে আমাদের পাহাড়, পর্বত, নদী, সমুদ্র, বিপদস্থান নিষিদ্ধ অঞ্চল বিবিধ স্থানে যাতায়াত করতেই হয়। যেমন এক ডাক্তারকে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত রোগীর সংস্পর্শে আসতে হয়, পুলিশকে দুর্ঘটনাস্থলে এবং বিশৃঙ্খলায় পরিস্থিতি সামলে দিতে ছুটতেই হয়, এক রিপোর্টারকেও ছুটে যেতে হয় চেনা অচেনা উৎসব অনুষ্ঠানে ও আতঙ্কজনক স্থানে। জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত মানুষজনের কখন কোথায় ডাক পড়ে তা স্বয়ং ঈশ্বর ছাড়া হয়তো কেউ জানে না। এক্ষেত্রে অনেক সময় তাদের হয়তো জানা থাকে বিপদ, এমনকি মৃত্যু যে কোনো সময় যে কোনোভাবে আসতে পারে। তবুও কর্তব্য পালন করতে সেই স্থানগুলোতে পৌঁছতেই হয়। জো হোগা দেখা জায়গা ধরনের অভিব্যক্তি সারা শরীরে বিচরণ করে। এক সৈনিককে তার স্ত্রী, সন্তান, মা, বাবা, আত্মীয় স্বজন ছেড়ে দেশের স্বার্থে, দশের স্বার্থে চলে যেতে হয় বহু দূরে। নিজের জীবনের মায়া ত্যাগ করে বর্ডারের কাঁটা তারের সামনে দাঁড়িয়ে শত্রুর হাত থেকে আমাদের রক্ষা করে। এই বীর সন্তানদের কার্যক্রমে দেশমাতৃকার হৃদয় গৌরবময় হয়ে ওঠে। এমনই বিভিন্ন পেশার সঙ্গে জড়িত বহু সংখ্যক মানুষ নিরলস পরিশ্রম করে চলেছেন আমাদের স্বাস্থ্যগত সুরক্ষা, বিনোদন, বিদ্যুৎ বন্টন, অন্যায় প্রতিরক্ষা এবং সঠিক সংবাদ প্রেরণের জন্য। একটি মাইকম্যান অর্থাৎ সাউন্ড বক্সের সঙ্গে যুক্ত ব্যক্তির জীবনও অনিশ্চয়তায় পরিপূর্ণ। রাতের পর রাত, দিনের পর দিন না খেয়ে না ঘুমিয়ে এক নাগাড়ে কাজ করে যেতে হয় কখনো কখনো। বিবাহ বাসরে, উপনয়নে, অন্নপ্রাশনে, বিবিধ উৎসব অনুষ্ঠানে আমাদের নাচ, গান, আনন্দের পিছনে তাদের অক্লান্ত পরিশ্রম থেকে যায়। আমি এই কথাগুলো এত নিশ্চিতভাবে বলতে পারছি কারণ আমি আমার বড় মামার জীবনকে
খুব কাছ থেকে দেখেছি, অনেক অনুভূতি উপলব্ধির কথাও শুনেছি। আমার বড় মামা একজন মাইকম্যান ছিলেন। অনেক সময় রাত্রে বাড়ি ফিরতে ফিরতে 2টো 3টে, আবার কখনো কখনো ভোর হওয়ার পরেও ফিরতেন। দিদুনের কপালে চিন্তার ভাঁজ দেখেছি তখন। দিদুন খাবার নিয়ে বড় মামার পথ চেয়ে বসে থাকতেন। বাড়ির সবাই ঘুমিয়ে পড়লেও দিদুন চৌকাঠে ঘন্টার পর ঘন্টা বসে থাকতেন। বড় মামা কাজ করতেন মা মহামায়া সাউন্ডে। একজন সাধারণ কর্মী হয়েও বহু মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন শুধুমাত্র বুদ্ধি দিয়ে। কোন কোণে কতগুলো চোঙা বাঁধতে হবে তার সবই ছিল বড় মামার নখদর্পণে। অগত্যাই যেখানে যেখানে মহামায়া সাউন্ডের চোঙা বাঁধার কাজ থাকত, বড় মামা হাসি মুখে ছুটে যেত। বড় ভালোবাসতেন এই কাজটা বড় মামা। সঙ্গীতের প্রতি একটা আলাদা আকর্ষণ ছিল তার। মহামায়া সাউন্ডের মালিকও বড় মামাকে খুব স্নেহ করতেন। কর্মচারী নয়, একদম ভাই দাদার মতো সম্পর্ক গড়ে উঠেছিল দুজনের মধ্যে। একবার এক উচ্চ বালিকা বিদ্যালয়ের 50 বছর পূর্তি উপলক্ষে খুব বড় একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্বভাবতই অনুষ্ঠানের আগের দিন রাতে চোঙা বাঁধার দায়িত্ব পড়ে বড় মামা ও তার এক বন্ধু সুদীপের ওপর। বিদ্যালয় থেকে প্রায় 600 মিটার দূর পর্যন্ত চোঙা বাঁধতে শুরু করেন দুজনে। বিদ্যালয়ের ভেতরে প্রবেশ করতে করতে বেজে যায় রাত 1টা। 2 বন্ধু মিলে এমন অনেক বড় বড় কাজ করেছেন, সময়ের হিসেব থাকে না কাজের সময়। বাইরের সমস্ত চোঙা বাঁধার পর সাংস্কৃতিক মঞ্চের দিকে পা বাড়ান দুজনে। মনোযোগ দিয়ে দুজনেই কাজটা শেষ করার জন্য উদগ্রীব হয়ে যান। প্রসঙ্গত উল্লেখ্য, এই বিদ্যালয়েরই বাথরুমে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছিল এক 9ম শ্রেণীর ছাত্রী। বিদ্যালয়ের অনেকেরই মতে এখনও তার আত্মা বিদ্যালয়ের চত্বরে ঘুরে বেড়াতে দেখা যায়। তারপর থেকে ওই বাথরুমটা সম্পূর্ণ বন্ধ করে দেয় বিদ্যালয় কর্তৃপক্ষ। কেউ কেউ বিদ্যালয়ে চলাকালীনও তার আত্মার ছায়া দেখেছেন বলে দাবি করেন। সন্ধে 8টার থেকে কাজ শুরু করে 100টা চোঙা বাঁধতে বাঁধতে রাত গভীর থেকে গভীরতর হয়। মামা ও তার বন্ধু যথারীতি খিদের তাড়নায় অস্থির হয়ে পড়ে। তবুও কাজ শেষ করে তবেই বাড়ি ফিরতে পারবে দুজন। কিছু একটা শব্দ আসছে বারান্দার করিডোর থেকে। ভালোভাবে কান পাতলেই বোঝা যাচ্ছে ঘুঙুরের মিহি শব্দ। কে যেন আস্তে আস্তে এগিয়ে আসছে ক্লাসরুমের দিকে। শব্দটার প্রতি গুরুত্ব না দিয়ে যত তাড়াতাড়ি সম্ভব কাজ করে বেরিয়ে আসা যায় তার চেষ্টা করছেন দুজন। মই ধরে দাঁড়িয়ে রয়েছে তার বন্ধু এবং বড় মামা একের পর এক চোঙা বেঁধে চলেছেন। মইয়ের ওপর দাঁড়িয়ে 100তম অর্থাৎ শেষ চোঙাটা বাঁধতে বাঁধতে হঠাৎ নিচের দিকে চোখ চলে যায় বড় মামার। একটু সামনে তাকিয়ে যা দেখেন তা দেখলে পঞ্চ ইন্দ্রিয়ের কোনোটাই স্বাভাবিকভাবে কাজ করতে পারবে না। মইয়ের একটু আগেই ধীর স্থির শান্ত সমাহিত হয়ে দাঁড়িয়ে আছে স্কুল ইউনিফর্ম পরা এক কিশোরী। লোকমুখে মৃতা কিশোরীর ঠিক যেমনটি বর্ণনা শোনা যায়, অবিকল একটি মর্মর মূর্তি যেন চোখের সামনে উপস্থিত। গায়ের রং উজ্জ্বল ফর্সা, লম্বা কালো চুল ঝুলছে পিঠের নিচ পর্যন্ত, বাঁ হাতে পাতলা বালা, কানে ঝুলছে ঝুমকো তুল, পায়ের তোড়ায় ছোট ছোট ঘুঙুর। বুঝতে অসুবিধে হচ্ছে না একটু আগেই করিডোর থেকে যে ক্ষীণ ঘুঙুরের শব্দ আসছিল সেটা এই কিশোরীর পায়ের ঘুঙুর। মিষ্টি একটা গন্ধ চারিদিকে যেন ছড়িয়ে পড়ছে হঠাৎই। সে কিশোরীর চোখের চাহনি এমনই মনোমুগ্ধকর যেন কোনো অপ্সরা নৃত্যের তালে তালে নেমে এসেছেন মর্তে। কি স্নিগ্ধ, মায়াবী, করুণ, অচঞ্চল চোখ। এক অচপল রূপলি রেখার জাল যেন নিঃশব্দে আবিষ্ট করে ফেলছে বড় মামাকে। বৈশাখী পূর্ণিমার রাতে স্বর্গ থেকে স্বয়ং কোনো পরী নেমে এসেছে এই বিদ্যালয়ের বুকে। তার উজ্জ্বল আলোয় চারিপাশ যেন আলোকিত হয়ে পড়েছে। এমন অপ্রত্যাশিত দৃশ্য দেখে ক্ষণিকের জন্য হৃৎপিণ্ডের গতি স্তব্ধ হয়ে গিয়েছিল বড় মামার। যা চোখের সামনে দেখছেন তা কি আদৌ বাস্তব,
নাকি অনন্ত স্বপ্নরাজ্যের অতলে হারিয়ে যাচ্ছেন তিনি ক্রমশ। মধ্যরাতের অতিথির আগমনে ক্রমেই যেন হাত পা শীতল হয়ে আসছে। তবুও ভয়কে দূরে সরিয়ে শেষ চোঙাটা নিয়ে খুব ধীরে ধীরে মই থেকে নিচে নামার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন বড় মামা। এক এক করে সাহসিকতার সমস্ত বাতি নিভে যাচ্ছে মন থেকে। শুধু একটাই শুভ লক্ষণ, ছাত্রীর আত্মা একই স্থানে দাঁড়িয়ে রয়েছে প্রথম থেকে। মাঝে মাঝে দু হাত তুলে ধরে কিছু যেন বলতে চাইছে, মুক্তি চাইছে এ বিশ্ব থেকে। তার ইশারার কোমল আলিঙ্গন থেকে চোখ ফেরানো যায় না। মোহিনীর জাদুতে অচেতন হয়ে কখন যে মানুষের বিপদ ঘনিয়ে আসে তার ইয়ত্তা পাত্তা পাওয়া যায় না অনেক সময়। অপঘাতে মৃত্যুর পর তারা বারে বারে ফিরে আসে নিশুতি রাতে, রাত্রির অতিথি রূপে, মুক্তির খোঁজে। বড় মামা অনেক চেষ্টা করে সে দৃষ্টি থেকে আকর্ষণকে উপেক্ষা করে বেরিয়ে পড়ে বন্ধুকে বলেন, চল শেষ চোঙাটা সকালে বাঁধবো। খুব সন্তর্পণে বিদ্যালয়ের বাইরে এসে বন্ধুকে জিজ্ঞেস করেন, এতক্ষণ ধরে আমি চোখের সামনে যে ঘটনার সাক্ষী হলাম, তুইও সেটা নীরব দর্শক ছিলিস? কাঁপা কাঁপা গলায় বন্ধুর থেকে সম্মতিসূচক এক গোঙানির শব্দ পাওয়া গেল। বাইরে এসে ঠিক যখন দুজনে বাইকটার সামনে দাঁড়িয়ে হাঁফ ছেড়ে বেঁচে যাওয়ায় নিঃশ্বাস নিচ্ছিলেন, হঠাৎই বাইকের হেডলাইটটা নিজে থেকেই ক্রমাগত জ্বলতে নিভতে লাগলো। বড় মামা সেই দৃশ্য প্রথমে প্রত্যক্ষ করে বন্ধুকে জিজ্ঞেস করল, কিরে সুদীপ, তোর গাড়ির হেডলাইটটা কি ম্যাজিক দেখাচ্ছে নাকি আমাদের এত রাতে? দূর, বাইকের চাবি তো আমার পকেটে, তো হেডলাইট কি করে জ্বলবে? তুই আবার মস্করা শুরু করলি নাকি? একে পেটে ইঁদুর দৌড়চ্ছে, তার উপর তুই আবার ঠাট্টা তামাশা করছিস। এইসব বন্ধ কর, না হলে প্রচুর কাঁচা খিস্তি আর সঙ্গে 2-4 ঘা দিয়ে দেবো এক্ষুনি। কথাটা শেষ হতে না হতেই বাইকের হেডলাইটের দিকে তাকিয়ে চক্ষু চড়কগাছ হয়ে যায় সেই বন্ধুর। সত্যিই তো, হেডলাইটটা কিভাবে নিজে থেকেই জ্বলছে নিভছে। অচিরেই বড় মামার চোখ চলে যায় বিদ্যালয়ের সদর গেটের দিকে। নিমেষেই উধাও হয়ে যায় ঠাট্টা তামাশার মুড, কারণ সদর গেটে তখন স্থির হয়ে দাঁড়িয়ে ছাত্রীর আত্মা, হাত তুলে নীরবে নিভৃতে। বাইকের হেডলাইটটা তখনও ক্রমাগত নিজে নিজে জ্বলছে আর নিভছে। সত্যনারায়ণকে অন্নদানের পর জলস্পর্শ করতে যাবেন রামমোহনবাবু। কাজের মেয়ে রুমা এসে জানালো একজন মাঝবয়স্ক যুবক তার সঙ্গে দেখা করতে এসেছে। অসময়ে আগন্তুকের আগমনে কপালে ভাঁজ পড়ল রামমোহনবাবুর। এ তল্লাটে এক সময়কার নামকরা ব্যবসায়ী ছিলেন তিনি। তবে বিগত 5 বছর হলো স্ত্রী বিয়োগের পর তিনি সব কিছুর পাঠ চুকিয়ে সম্পূর্ণ হিন্দু ধর্মে মনোনিবেশ করেছেন। দিন রাত হরিনাম সংকীর্তন এবং অমাবস্যা পূর্ণিমায় নরনারায়ণ ভোজনের মাধ্যমেই নিজেকে নিয়োজিত রাখেন। সত্যার্থ রামমোহনবাবুর অর্জিত সম্পত্তির পরিমাণ এতটাই প্রবল, দান ধ্যানের পরেও বাকি জীবনটা অনায়াসে চলে যাবে। উত্তরাধিকারী বলতে একমাত্র মেয়ে মিনতি, যাকে ভিন্ন ধর্মে প্রেম করার অপরাধে ত্যায্য হতে হয়েছে। আজ প্রায় 20 বৎসর হলো মিনতি ঘর ছেড়েছে। যুবকটি হয়তো কোনো পুজো বাবদ চাঁদার জন্য এসেছে, এই ভেবে তড়িঘড়ি এলেন রামমোহনবাবু। গৌরবর্ণ যুবকটির সুদর্শন রূপ দেখে তাকে ব্রাহ্মণ সন্তান বলেই ভাবলেন। যুবকটির পরিচয় জানতে চাইলেন। আমি মিনতির স্বামী, শোয়েব আমার নাম। প্রণাম সহ জানালো যুবকটি। শ্রবণ মাত্রই রক্তবর্ণ ধারণ করল রামমোহনের চোখ। অপমান করে বের হয়ে যেতে বললেন শোয়েবকে। যাবার আগে শোয়েব বলে গেল, মিনতি এখন ক্যান্সারের মৃত্যুশয্যায়, বারবার আপনাকে দেখতে চাইছে, তাই আপনি যদি একবার যেতে পারতেন। কটাক্ষ করে রামমোহন জানিয়ে দিলেন তিনি যেতে পারবেন না।
মিনতি তার কাছে মৃত। চলে যাবার আগে হাসপাতালের ঠিকানাটা রেখে গেল সোহেব। সময় অতিবাহিত হলো। মিনতির ক্যান্সারে ক্ষত বিক্ষত হওয়ার যন্ত্রণার কথা ভেবে অস্থির হয়ে উঠলেন রামমোহন। অস্থিরতা সইতে না পেরে হাসপাতালে হাজির হলেন। কিন্তু সেদিনই ছিল মিনতির শেষ দিন। জীবন্ত মিনতিকে না পেলেও সাদা কাপড়ে জড়ানো মিনতিকে জড়িয়ে কেঁদে চলা একরত্তি মেয়ের মধ্যে খুঁজে পেলেন মিনতিকে, ঠিক যেন ছেলেবেলার মিনু। পরিচয় করিয়ে সোহেব বলল তাদের একমাত্র মেয়ে মিনাস। মিনাসকে জড়িয়ে তার 20 বৎসরের ক্ষোভ অভিমান দু চোখ ভরে বর্ষিত হতে লাগলো। কিছুটা সামাল দিয়ে সোহেব বলল, বাবা, মিনতিকে এবার দাহ করতে হবে। রামমোহন অশ্রুবর্ষিত চোখে মানবতা আজ ধর্মকে জয় করল। কিন্তু আমাদের সমাজের চোখ কি এখনো বন্ধ? সেই প্রশ্নই পাঠক হৃদয়ে আলোড়িত করুক। মানবতার চোখ দিয়ে জয় হোক ভালোবাসার।